দেখো যাদের কেমিস্ট্রি তারা বাইর করে হচ্ছে অধ্যায় 3, বুঝছো? অধ্যায় 3। আর যারা ফিজিক্স তারা বাইর করে 14 অধ্যায়। ফিজিক্স 1 তারা বার করেছ অধ্যায় 14। একবারে সব ক্লিয়ার করে দিই। হ্যাঁ, 14 অধ্যায়, প্রথম দ্বিতীয় সেমিস্টার। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে ভাইয়া আমরা তো আগের অধ্যায়গুলো কমপ্লিট করতে পারলাম না, যারা প্রথম সেমিস্টারে আছো তোমরাও বলতে পারো। তো দেখো, এই গ্যাস অধ্যায়ের সাথে তোমাদের অন্য কোনো অধ্যায়ের বেশি একটা সম্পর্ক নাই। সম্পর্ক বেশি একটা বলতে নাই সম্পর্ক। হ্যাঁ, তোমরা যারা আগে কিছু পড়ো নাই সমস্যা নেই, এগুলো তোমাদের জন্য একদম নতুন, সবার জন্যই আর কি নতুন। হ্যাঁ, যারা আগে পড়ছে তার জন্য নতুন, যারা একদম প্রথম সেমিস্টার কেবল ক্লাস শুরু করলা তাদের জন্য নতুন। বুঝতে পারছো? তো অধ্যায়ের নাম হচ্ছে গ্যাস বা আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, দেখো তাহলে কথা হচ্ছে ভাইয়া আদর্শ গ্যাস কে বলে? শেয়ার করে দাও। এইখানে কে কে আছো দেখি। ফারিয়া, রায়াল, তোমাকে মেসেজ করছিলাম। রাজ, তোমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিলাম, তুমি একটু রেসপন্স করিও আর শেয়ার করে দাও। হ্যাঁ, একটা কাজ আছে তোমার। তারপর প্রতীক, তোমরা কেমন আছো একটু জানাও দ্রুত, আর তোমরা একটু শেয়ার করে দাও। ফার্স্ট সেমিস্টারে কেউ থাকলে একটু জানাও। শেয়ার করে দাও, শেয়ার করে দাও। আমার কাছে আমার ফোনটা হয়েছে কি জানো, আমার OnePlus-টা কি হয়ে গেছে, হঠাৎ সেদিন ক্লাস নেওয়ার পর সকালবেলা আমি দেখতেছি আমার OnePlus ফোনের ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না, এমনকি ফোনটাও অফ হয়ে গেছে। এই দেখো, একদম গ্রিন লাইন পরে শেষ। বুঝছো? এই কারণে আমি কোনো কিছু শেয়ার টেয়ার করতে পারতেছি না। OnePlus ফোন নেওয়ার একটা মজাই আলাদা, গ্রিন লাইন ইস্যু। হ্যাঁ, ভুলেও কেউ নিও না। দেখো, তো ওটা ডিসপ্লে চেঞ্জ করা লাগবে, একটু সময় লাগবে, এই কারণে আমি কোনো কিছু শেয়ার করতে পারতেছি না। কমেন্টও আমি দেখতেছি, জাস্ট পিসিতে দেখতেছি, কিন্তু তোমাদের শেয়ার করতে পারতেছি না। পিসিতে একটু টাইম লাগে একটু, বুঝছো, শেয়ার করার অপশানগুলো। তো যাই হোক, তোমরা একটু শেয়ার করে দাও। তো চলো আমরা আদর্শ গ্যাস সম্পর্কে জানি। তো এই আদর্শ গ্যাস, এটা জানতে হলে তোমাকে আদর্শ গ্যাসের সমীকরণটা যেটা ছিল কি, PV = nRT। এনআরটি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি প্রথম দ্বিতীয় সেমিস্টারদের জন্য। 100% পরীক্ষা আসার সম্ভাবনা, এবং মিড টার্ম এবং ফাইনালে 100% দেবো না, 95% দিই, কারণ এই আগের বার আছে, বুঝছো? 95% আসার সম্ভাবনা। হ্যাঁ, PV = nRT, খুবই সহজ একটা প্রতিবেদন। হ্যাঁ, এই কারণে আমি তোমাদের ক্লাসটা একবারে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো PV = nRT, এই আদর্শ গ্যাস এর সংখ্যাটা আসলে কি? হ্যাঁ, বা এর প্রমাণটা করতে গেলে আসলে আমাদের কি কি ডাটা দরকার? হ্যাঁ, তোমরা হয়তো কিছু সায়েন্টিস্টের নাম শুনছো, বয়েলস, চার্লস, অ্যাভোগাড্রো। হ্যাঁ, এই যে সায়েন্টিস্টগুলো আছে, এইগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার যদি এই প্রমাণগুলো বা আদর্শ গ্যাস পড়তে চাও। হ্যাঁ, যদি আদর্শ গ্যাস সম্পর্কে জানতে চাও। তো আদর্শ গ্যাসের সংখ্যাটা আসলে কি বলছে বইয়ে, আমার কাছে বইটা কই রে, ফিজিক্সে। দেখো, আদর্শ গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপ। এই প্রতিপাদনটা দেখো তো, টেম্পারেচার আছে, টি আছে, চাপ বলতে কি, প্রেশার আছে। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, হ্যাঁ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, সেই সকল গ্যাসকে কি বলা হয়? আদর্শ গ্যাস। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অতিসংক্ষিপ্ত, যেটা 2 মার্কের জন্য, মিড টার্মে 1 মার্ক, ফাইনালের জন্য 2 মার্কে আসার সম্ভাবনা 99%। আদর্শ গ্যাস কাকে বলে? তো সবাই দাগাই নিবা। অতিসংক্ষিপ্ত কয় নম্বরে আছে? 2 আছে, বুঝছো? 22-23 সালে তোমরা যদি লক্ষ্য করো, 22-23 সালে কিন্তু আসছিল আদর্শ গ্যাস কাকে বলে। তাহলে আদর্শ গ্যাস আমরা বুঝলাম যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে অ্যাভোগাড্রো চার্লসের সূত্র মেনে চলে, সে সকল গ্যাসকে কি বলা হয়? আদর্শ গ্যাস বলা হয়। তো এখন আমরা যেটা দেখবো, এই আদর্শ গ্যাস অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই প্রমাণটাই। এখানে আর এক্সট্রা তোমাদের তেমন কিছু পড়া লাগবে না, জাস্ট 2-1টা ম্যাথ আছে, তোমরা যদি দেখো বয়েলের সূত্র দিয়ে ম্যাথ আছে, ম্যাথগুলো দেখলেই বুঝতে পারবো ম্যাথগুলো কতটা ইজি। জাস্ট বয়েলের যে সূত্রটা আছে, আমি সূত্রটা লিখে দেবো, ম্যাথ কি পড়তে হবে দাগাই দেবো, তোমরা অটোমেটিকলি করতে পারবো। যদি না পারো আমাকে বলবো, আমি পরবর্তী ক্লাসে করাই দেবো, বা এই ক্লাসে বললে আমি করাই দেবো, সমস্যা নেই। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কেমিস্ট্রির 3য় অধ্যায়ের জন্য এই প্রমাণটা, ফিজিক্সের 4র্থ অধ্যায়ের জন্য এই প্রমাণটা। আচ্ছা, দেখো আমরা এখন প্রমাণে চলে যাব। তোমরা এই কয়েকজন স্টুডেন্ট কেমনে ফ্রি ক্লাস নেই তোমাদের? তোমরা কি শেয়ার করতেছো না?
ভালো লাগতেছে না, ক্লাস বাদ দেবো আজকে। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সও আছে দেখে আমরা ফিজিক্স কেমিস্ট্রি একসাথে নিচ্ছি, বুঝছো? তো তোমরা কি করতেছো বলো, তুমি একটু শেয়ারটার করো, সবাই যুক্ত হয়ে যাক। তারাও তো শেয়ার নাই বলতে গেলে। আচ্ছা, তো যাই হোক আমরা ক্লাসটা দ্রুত শেষ করে দিই, আজকে একটু খুবই ক্লান্ত। হ্যাঁ, না খেয়ে না দিয়ে আজকে আমি সারাদিনই খালি ক্লাসে নিয়েছি। কয়েকদিন পর দেখবো যে নাই, সেলিম ভাই নাই, মারা গেছে, বুঝছো? তো চাপ। আচ্ছা, তো আমাদের প্রমাণ করব হচ্ছে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি। হ্যাঁ, তো দেখো আমি বলছি কি, বা সংজ্ঞাতে আমরা পড়ছি কি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে কি করে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, সে সকল গ্যাসকে কি বলা হয়? আদর্শ গ্যাস বলা হয়। তো বয়েল আসলে কি বলছে, চার্লস আসলে কি বলছে, অ্যাভোগাড্রো আসলে কি বলছে, এগুলো তোমাকে একটু জানতে হবে। তো তোমরা তো এক্সট্রা ভাবে পড়ো নাই, তো আমরা এই প্রমাণের মাধ্যমে আমরা বয়েল, চার্লস, যে অ্যাভোগাড্রো যে লগুলো ছিল, এই লগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। দেখো, তো এটা জানার জন্য তোমাকে একটা বেলুন দিলাম, মনে করো। বেলুন, ছোটবেলায় তো অনেক বেলুন উড়াইছো। তো কিছু কিছু বেলুন যেগুলো আমরা কি করি, মুখ দিয়ে বাতাস দেই, সেগুলো আসলে উড়ে না। কিন্তু কিছু কিছু বেলুনে গ্যাস দেওয়া থাকে, তখন ওই বেলুনটা কি উপরে উড়ে যায়। হ্যাঁ, ছোটবেলায় অনেক বেলুন আমরা হারাই ফেলছি এভাবে। তো দেখো, ওগুলো বাদ, এখন কথা হচ্ছে এই বেলুনের ভেতরে বেলুনটা ফুলে কখন, তখন আমরা হাওয়া দিই বা যখন একটা গ্যাস দিই। তো আমি মনে করলাম এখানে কিছু একটা গ্যাস দিলাম, বা আদর্শ, যেহেতু আমরা আদর্শ গ্যাস সম্পর্কে জানতেছি, আমরা আদর্শ গ্যাস এই বেলুনের ভেতর দিলাম। তো গ্যাসের যে কণাগুলো আছে, এই কণাগুলো বাইরের দিকে ফোর্স করবে। গ্যাসের যে কণাগুলো আছে, কণাগুলো কি করবে, অলওয়েজ বাইরের দিকে ফোর্স দিবে একটা। হ্যাঁ, একটা ফোর্স দিবে, একটা ফোর্স দিবা। যখন এই ফোর্সটা দিবে ইন দা, মানে যখন এই ফোর্সটা দিবে তখনই একটা কি গতিশক্তি কাজ করবে, গতিশক্তি কাজ করবে। যখন কণাগুলো ছোটাছুটি করতেছে, হ্যাঁ, কণাগুলো যখন ছোটাছুটি করতেছে, বাইরের দিকে বাইরে হতে চাচ্ছে, তখন কি করবে, একটা গতিশক্তি কাজ করবে। এই গতিশক্তিটার কারণে কি করবে, কণাগুলোর মধ্যে একটা গতিশক্তি কাজ করবে, যেগুলো বাইরের দিকে চাপ প্রয়োগ করতেছে, যার কারণে বেলুনটা কি আস্তে আস্তে প্রসারিত হবে, মানে বড় হবে। বুঝতে পারছো? তো আসলে এখানে আমরা দেখলাম কি, যে এখানে একটা গতিশক্তি কাজ করতেছে। তাহলে দেখো, আস্তে আস্তে বাড়তেছে যেহেতু, তার মানে এই যে গ্যাসগুলো দিছো বা গ্যাসের যে কণাগুলো আছে, এই কণাগুলোর মধ্যে একটা কি আছে, আয়তন আছে। বা বেলুনটার ভিতরে কি, যদি বেলুনটা বড় হয় আয়তন কি বাড়তেছে, বেলুনটা ছোট হলে আয়তন কমতেছে। তাহলে এই গ্যাসের মধ্যে একটা কি আছে, বলো যে ভাইয়া আয়তন আছে। একটা কি আছে, আয়তন আছে। তো দেখো এখানে একটা কি আছে, আয়তন আছে। আচ্ছা, এই আয়তনটা দেখো, যখন তুমি বাইরে থেকে, মনে করো তুমি ভেতর থেকে এরা গতিশক্তি দিচ্ছে আর বেলুনটা আস্তে আস্তে ফুলতেছে, বাইরে থেকে একটা কি প্রেশার, বাহ্যিক একটা প্রেশার কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে। তো এই যে আয়তনটা প্রেশারের উপর ডিপেন্ডেড, বুঝছো? আয়তনটা কি প্রেশারের উপর ডিপেন্ডেড, নির্ভরশীল। তারপর যখন আয়তনটা বাড়তেছে, গ্যাসের আয়তনটা বাড়তেছে, বেলুনটা আস্তে আস্তে ফুলতেছে, কিন্তু বাইরে একটা কি তাপমাত্রার একটা ব্যাপার আছে, টেম্পারেচার। হ্যাঁ, তো এই আয়তন আবার টেম্পারেচারের সাথে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল। বুঝতে পারছো? তারপর দেখো এখানে যে মোল সংখ্যা বা গ্যাসের যে অণুগুলো আছে, এগুলোকে প্রত্যেকটা অণুকে বা অণুকে কি বলা হয়, মোল সংখ্যা বলা হয়, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যে মোল সংখ্যা এখানে বৃদ্ধি পায়, তাহলে আয়তনটা কি বাড়বে বেলুনের। তাহলে এই যে মোল সংখ্যার উপর কি আয়তন ডিপেন্ডেড। তাহলে এই যে আয়তন, প্রেশার, টেম্পারেচার, মোল সংখ্যা, এদের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এগুলো জানতে হলে তোমাকে জানতে হবে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল। বুঝতে পারছো? তো বয়েলস সাহেব কি বলছে, 1 নম্বর ল, সায়েন্টিস্ট দেখো বয়েলসের সূত্র না, বানানটা একটু দেখি। সায়েন্টিস্ট যেহেতু মহাবিজ্ঞানী, বানান ভুল করা যাবে না। বয়েলের ল, বয়েলের ল বা সূত্র।
আচ্ছা, তো দেখো বয়েল আসলে কি বলছে আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। যখন বাইরের দিকে একটা যে চাপটা আছে, বাইরের দিকে বেলুনটাকে যদি তুমি চাপ দাও, বেলুনটা অবশ্যই ছোট হবে, তার মানে কি আয়তন কমবে। বা তুমি যদি ভেতরে কথাটা চিন্তা করো, বেলুনটার ভেতরে যদি আয়তনটা বাড়াও, বেলুনটা বাড়তেছে, বেলুনটা ফুলতেছে, তাহলে বাইরের দিকে চাপটা কি কমতেছে, এমনই তো হওয়ার কথা। তার মানে আমরা বুঝলাম এখানে যদি টেম্পারেচার, বয়েল আসলে কি বলছে দেখো, এখানে যদি টেম্পারেচার এবং মোল সংখ্যা স্থির থাকে তাহলে ওই জায়গার কি চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, চাপ বাড়লে আয়তন কমবে। ভেতর বাইরে থেকে চাপ দাও, বেলুন ছোট হবে, আয়তন কমবে, যদি চাপ কমে আয়তন বাড়বে। তার মানে কি দুইটাই ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বয়েলস ল সূত্রটা লিখব যে একটা এখানে বা এই গ্যাসের মধ্যে যদি তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির থাকে তাহলে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। তার মানে দুইটা ব্যস্তানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি ভি 1/p সমানুপাতিক চিহ্ন 1/p, ব্যস্তানুপাতিক উল্টানুপাতিক। যদি সমানুপাতিক একটা বাড়লে একটা বাড়তো, একটা কমলে একটা কমতো, তাহলে আমরা এটা লিখতাম যে ভি সমানুপাতিক পি। কিন্তু এখানে একটা বাড়লে একটা কমতেছে, একটা কমলে একটা বাড়তেছে, তার মানে কি দুইটাই ব্যস্তানুপাতিক। তো আমরা এটাকে 1 নম্বর ল সমীকরণ দেব। তাহলে এখানে আমরা একটা কথা আমি আগেই বলছি যে এখানে বাকি যে দুইটা উপাদান আছে এগুলো স্থির থাকবে। কি কি? তাপমাত্রা, মোল সংখ্যা। তাহলে স্থির বা কনস্ট্যান্ট বা ধ্রুবক যেটাই লেখো, ধ্রুবক বা স্থির থাকবে কি টেম্পারেচার এবং মোল সংখ্যা। বুঝতে পারছো? এটা গেল কি বয়েলসের সূত্র। তাহলে চার্লস সাহেব কি বলছে? চার্লসের ল অনুযায়ী কি, আচ্ছা দেখো তাহলে চার্লস কি বলছে, চার্লস কি বলছে, চার্লসের দেখো সায়েন্টিস্টের নাম ভুল করা যাবে না, বুঝছো? বানানটা আগে দেখিনি। চার্লসের সূত্র দেখো। তাহলে চার্লস সাহেব কি বলছে, বইয়ে কি আছে ভাই, বইয়ে দেখার দরকার নাই। দেখো জাস্ট আমি দেখলাম যে চার্লসের নামটা, হ্যাঁ আচ্ছা দেখো চার্লস সাহেব আসলে কি বলছে, বা সায়েন্টিস্ট বা দাদু আমাদের কি বলছে। ইনি বলছে যদি এখানে চাপ এবং মোল সংখ্যা স্থির থাকে, কোনো চাপ নাই, কোনো মোল সংখ্যা কম বেশি নাই, স্থির আছে, কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে ওই জায়গার যদি তাপ বাড়ে, তাপমাত্রা বাড়ে, তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। বলো যে ভাইয়া ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা তোমরা ছোটোবেলায় যদি আমরা ছেলেদের কথা বলি, আমরা মনে করো যে ফুটবল যখন খেলছিলাম, ফুটবলে হাওয়া বাইর হয়ে গেছিলো বা হাওয়া কম হয়ে গেছিলো বা লিক হয়, তখন আমরা কি করি সাধারণভাবে বলটাকে কি করি রোদে রাখি, একটু কি হয় বাতাস এমনি এমনি বলটা বড় হয় আর কি, হালকা পাতলা, বেশি না কিন্তু, হ্যাঁ। তো সেখান থেকে আমরা কি দেখলাম, যখন আমরা রোদে দিই মানে তাপমাত্রা যখন পায় বেশি, তখন কি বলটা আস্তে আস্তে বড় হয়, ফুলে। তার মানে কি তাপ দিছে, বল ফুলছে, মানে কি বলের ভিতরে আয়তন বাড়ছে, বাড়ছে না? তো এখান থেকে আমরা কি বুঝবো, যদি চাপ এবং মোল সংখ্যা স্থির থাকে তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে, তার মানে দুইটাই সমানুপাতিক। তো এখন আমরা সংখ্যাটা লেখার পর আমরা কি লিখবো, যে ভি সমানুপাতিক টেম্পারেচার, তাপ বাড়লে আয়তন বাড়বে, তাপ কমলে আয়তন কমবে। তার মানে স্থির কি ছিল, এটা 2 নম্বর সমীকরণ। স্থির কি কি ছিল, বলবো যে ভাই স্থির ছিল প্রেসার এবং কি মোল সংখ্যা। দেখো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, যখন তুমি এইটার এইটা সম্পর্ক দেখছো, এই আয়তন আর চাপের সম্পর্ক মনে রাখবা হচ্ছে বয়েলের সূত্র থেকে, এবং আয়তন আর তাপমাত্রা যে সম্পর্কটা সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে, হ্যাঁ। তাহলে দেখো আমরা যখন এইটার এইটা সম্পর্ক দেখলাম, বয়েলস ল দেখলাম, তখন স্থির ছিল এই দুইটা। যখন আমরা এইটার এইটা সম্পর্ক দেখলাম মানে চার্লস ল দেখলাম, তখন স্থির ছিল বাকি দুইটা, প্রেসার এবং মোল সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা এবার আসো 3 নম্বর সায়েন্টিস্টের, এই সায়েন্টিস্ট আসলে কি বলছে। তো ইনি হচ্ছেন অ্যাভোগাড্রো দাদু। তো ইনি বলছে যে এবার চাপ আর তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে এখানে যদি মোল সংখ্যা বৃদ্ধি পায়, মোল সংখ্যা যদি বেশি হয়, গ্যাসের অণুগুলো যদি বেশি হয়, তাহলে অবশ্যই বেলুনটা ফুলবে। তার মানে কি বেলুনের ভিতরে আয়তন বাড়লো। তার মানে আমরা এখানে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা বলতে পারি যে
এখানে যদি যদি চাপ ও তাপমাত্রা স্থির থাকে তাহলে মোল সংখ্যা বাড়লে আয়তন বাড়বে, মোল সংখ্যা কমলে আয়তন কমবে। আশা করি ক্লিয়ার সবার। তাহলে এখন আমরা দেখতে পারি এখানে অ্যাভোগাড্রো নাই, উল্টায় ফেললাম, কই যে গেল? আচ্ছা, অ্যাভোগাড্রো, হ্যাঁ পাইছি। দেখো বানানগুলো ভুল করবো না, বুঝছো? অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো, বুঝতে না পারলে বলো। হ্যাঁ, অ্যাভোগাড্রোর সূত্র ভালো করে দেখবো বানানগুলো একটু। হ্যাঁ দেখো, তাহলে বয়েলস গেল, চার্লস গেল, এখন কি অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র তো আমরা অলরেডি পড়ে ফেললাম। সেটা কি বলতো? যদি চাপ এবং তাপমাত্রা স্থির থাকে তাহলে মোল সংখ্যা বাড়লে আয়তন বাড়বে, ভলিউম বাড়বে, মোল সংখ্যা কমলে ভলিউম কমবে বা আয়তন কমবে। তার মানে দুইটা কি সমানুপাতিক। তো এখন আমরা এটি সংখ্যাটা লেখার পর আমরা এখানে কি লিখতে পারি? ভি সমানুপাতিক মোল সংখ্যা। তাহলে স্থির কি? এটা 3 নম্বর সমীকরণ। স্থির কি কি? স্থির ও বাকি দুইটা চাপ এবং টেম্পারেচার। শেষ শেষ। আচ্ছা, এখন আমাদের যা কিছু দরকার আমরা সব কিছু পেয়ে গেছি। এখন আমরা কি করব? আমাদের যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল, সমীকরণটা দেখাইতে হবে। এখন বলো তো, এই সমীকরণটা এখানে কি আছে? সমান চিহ্ন আছে, অবশ্যই সমান চিহ্ন নিয়ে আসতে হবে। বা এখানে কিভাবে আসলে এই সূত্রটা আসলো এটা এখন আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো তোমরা যদি এগুলো বুঝে থাকো তাহলে এখন আমরা প্রমাণে চলে যাব, বুঝছো? তো প্রমাণটা করার জন্য দেখো কি মনে রাখবে, এখানে একটু করাই দেই যে 1 নং ও 3 নং সমীকরণ হতে পাই 1 নং 1 1 2 ও 3 নং 3 নং সমীকরণ। তোমরা একটু লিখে নিও, দরকার হয় আমি তো হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোট দিয়ে দিলে তোমরা ওখান থেকে যেভাবে লেখা আছে সেভাবে দিবে। হ্যাঁ, 1 2 3 নং সমীকরণ হতে দেখো যে জিনিসগুলো সেম সেগুলোকে আমরা নিব। ভি সমানুপাতিক, এখানেও ভি সমানুপাতিক চিহ্ন, এখানেও ভি সমানুপাতিক। এগুলোকে কি করব? আমরা নিয়ে নেব, তিনটার মধ্যে একটাকে নিয়ে নেব। হ্যাঁ, কারণ এটা সমান সমান থাকলে আমরা একটা নিয়ে নেব। আর বাকি যেগুলো আছে এগুলো যেহেতু ভিন্ন ভিন্ন, এখানে 1/p, এখানে t, এখানে n, এগুলোকে আমরা গুণ করে দেব। তার মানে এখানে আমরা পাবো 1/p ইন্টু, এখানে কি পাবো? t ইন্টু, তারপর কি পাবো? মোল সংখ্যা। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কি পাই বলো তো? বলবো যে ভাইয়া ভি সমানুপাতিক চিহ্ন, কিন্তু আমাদের সমীকরণ নিয়ে আসতে হবে, মানে সমান চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে এটাকে উঠাই দাও, সমান চিহ্ন নিয়ে আসো। সমান চিহ্ন নিয়ে আসছো, এখন সমানুপাতিকটাকে উঠাই দিয়ে তুমি সমান চিহ্ন নিয়ে আসলা। এর জন্য তো কিছু একটা করতে হবে। বলো যে ভাই এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি করব? একটা তোমাকে ধ্রুবক নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে আদর্শ গ্যাসের ধ্রুবক আমরা কে দ্বারা প্রকাশ করা হয়, এখানে কে নিতে পারি, কে, তারপর এখানে কি দেবো? 1/p, তারপর t, তারপর কি n, বা কে নিতে পারো বা আর নিতে পারো, সার্বজনীন ধ্রুবক। কে না নিয়ে তোমরা আর নাও। হ্যাঁ, যেহেতু আমাদের প্রমাণে আর আছে। আচ্ছা, আমরা কি নিয়ে নেবো? আর নিয়ে নেবো। তাহলে সমানুপাতিকটাকে উঠাই দিয়ে সমান চিহ্ন নিয়ে আসলাম। তারপর আমরা একটা সার্বজনীন ধ্রুবক নিলাম, সেটা হচ্ছে কি আর, যেটা আমরা সাইড নোটে লিখে দিব যে আর একটি কি ধ্রুবক সংখ্যা। গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আর একটি কি সার্বজনীন ধ্রুবক সংখ্যা, যেটাকে আমরা সমান চিহ্ন থেকে উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসলাম। আর বাকি যা ছিল তাই। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে পাবো, এখানে উপরে আর যাবে, তারপর টি যাবে, তারপর এন যাবে, আর নিচে কি আছে? পি। তাহলে এখন পিটা এইদিকে কি আছে বলো তো? ভাগ আকারে আছে। এইদিকে আসলে কি হবে? গুণ হবে। তো আমরা যদি এইটাকে পার করাই দিই, এখন তো আমাকে মিশাই দিতে হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে আমরা পাবো পি ভি ইকুয়ালস টু এন আর টি, একবারে সাদা লিখলাম। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার প্রতিপাদন বা প্রমাণিত। দেখা কি যাচ্ছে? দেখো তো, হয়তো দেখা যাচ্ছে। তো আমরা এখানে কি পেলাম বলো তো? এখানে পিটা ভাগ ছিল, এদিকে সেই গুণ হয়ে গেল ভির সাথে। তার মানে কি পিভি ইকুয়ালস টু কত? এন, একটু সাদা লিখলাম, এন আর টি। এটাই হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণ। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। হ্যাঁ, এখন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করো? কমেন্ট করো, আমি আবারও সামারি করে দিচ্ছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মল্লিক। বলো বলো, তাড়াতাড়ি বলো, সমস্যা আছে কিনা বলো।
আগে কেমিস্ট্রি করান। বলো বলো, সমস্যা আছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, শেষ করাই দেবো। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি, গুড। এখানে না বোঝারও কিছু নেই রে। তাহলে দেখো আমরা আরেকবার সামারি করে দিই। হ্যাঁ, একটা আদর্শ গ্যাস বলতে কি, যে গ্যাস কি তাপমাত্রা, চাপ, এগুলো কি অ্যাভোগাড্রো চার্লসের সূত্র বা কি বয়েলের সূত্র মেনে চলবে, সেই সকল গ্যাসকে আদর্শ গ্যাস বলা হয়। হ্যাঁ, তাহলে একটা আমরা বেলুন নিলাম উদাহরণস্বরূপ, বেলুনের ভিতর কিছু আদর্শ গ্যাস দিলাম। এই গ্যাসের মধ্যে কিছু কণাগুলো কি করতেছে, বাইরের দিকে ফোর্স করতেছে, এখানে গতিশক্তি কাজ করতেছে, যার কারণে বেলুনটা কি আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে তাহলে মোল সংখ্যার ভিতরে একটা কি আয়তন আছে, বা বেলুনের ভিতরে একটা কি আছে আয়তন আছে, বা ভলিউম আছে, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তারপর বাইরের দিকে চাপ আছে, বাইরের দিকে তাপমাত্রা আছে, ভেতরে কি আছে মোল সংখ্যা আছে। তো চাপ, তাপমাত্রা, মোল সংখ্যা আয়তনের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এগুলো আমাদের কি করতে হবে, বয়েলস, চার্লস, তারপর কি অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে বার করতে হবে। তো এই যে আয়তন চাপের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এটা আমরা পাইছি কার থেকে, বয়েলের সূত্র থেকে। বয়েল কি বলছে, যদি তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির থাকে, তাহলে ওখানে যদি কি হয়, চাপ বাড়ে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। তার মানে দুইটাই ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1/p, কি ইনভার্স নাকি ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক দিয়ে দিছি। তাহলে স্থির কি তাপমাত্রা এবং মোল সংখ্যা, এবং আমরা এইটা সম্পর্ক দেখলাম। এবং দেখো ভি আর কি টি মানে ভলিউম এবং কি টেম্পারেচার, এটা কিভাবে সম্পর্কযুক্ত, এটা কে বলছে, চার্লস। তো চার্লস কি বলছে, যদি ওখানে মোল সংখ্যা এবং চাপ স্থির থাকে, তাহলে যদি তাপ দাও আয়তন বাড়বে, তাপ না দাও আয়তন কমবে, তাপ কমাও আয়তন কমবে। তার মানে দুইটাই সমানুপাতিক, ভি সমানুপাতিক টি টেম্পারেচার। তাহলে স্থির কি পি, তারপর প্রেশার এবং কি মোল সংখ্যা। তারপর দেখো অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি বলছে, যদি মোল সংখ্যা বাড়ে আয়তন বাড়বে, মোল কমলে আয়তন কমবে। তার মানে দুইটাই সমানুপাতিক, ভি সমানুপাতিক এন, স্থির কি পি টি। তাহলে এই যে তিনটা সমীকরণকে, 3 নং সমীকরণকে আমরা ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, পিভি ইকুয়ালস টু এন আর টি। এটাই হচ্ছে মূলত আদর্শ গ্যাসের প্রতিবেদন। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট বলতে এখানে রচনা একটাই, এখানে এক্সট্রা কিছু তোমাদের পড়তে লাগবে না। এই জাস্ট এটাই পড়ে যাবা, তাহলে তোমাদের ফিজিক্সের জন্য 14 অধ্যায় ক্লিয়ার, কেমিস্ট্রির জন্য 3য় অধ্যায় ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা বুঝছি ভাইয়া, গুড। খেলা আছে না আজকে? আচ্ছা খেলা দেখতে হবে রে আমাকেও, কালকে তো খেলা দেখতে দেখতে কাজে খানি। উফ, তো এখানে ম্যাথ আছে, কেমিস্ট্রি ম্যাথগুলো একটু নতুন বই থেকে দাগাই নাও, আমি ম্যাথগুলো দিচ্ছি এবং সূত্র কী কী দিয়ে করবা, হ্যাঁ এগুলো আমি দিচ্ছি, তোমরা একটু দাগাই নাও। হ্যাঁ 3 অধ্যায়টা দাগাই নাও। আর ফিজিক্স যদি দাগাই নিতে চাও 14 অধ্যায়, তোমরা একটু ওয়েট করো, আমি কেমিস্ট্রিটা আগে দাগাই দিই, এগুলো একটু মিশাই দিই। নতুন বই যাদের কেমিস্ট্রি তারা একটু বাইর করো। যারা সেকেন্ড এবং ফার্স্ট সেমিস্টার এখনো আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হওয়া নাই, দ্রুত ভর্তি হয় না, বুঝছো? আমাদের ম্যাথমেটিক্স 2 এর কিন্তু ক্যালকুলাস পার্ট বলতে গেলে ম্যাথমেটিক্স 2 এর 1 থেকে 8 অধ্যায় এবং এইদিকে 13 থেকে 15 অধ্যায়, এগুলো কিন্তু কভার করা হয়েছে অলরেডি, বুঝছো? আমাদের 11টা 11:30টার ব্যাচে, এবং একটার ব্যাচ যেটা সেটা মনে হয় 1 থেকে 8 অধ্যায় প্রায় কাছাকাছি, আর 13, 14, 15 অধ্যায় আমরা একদিনে শেষ করাই ফেলবো। হ্যাঁ আচ্ছা, এখন আমরা কিন্তু যাচ্ছি এখন রিভাইজ করতে, বুঝছো? রিভাইজ করতে। তো দেখো এখানে বাকি আছে কিন্তু 9 থেকে 12 অধ্যায়, এগুলো একদম সহজ, যারা 7-8 পারবা তাদের জন্য এগুলো কি একদম পানি, বুঝছো? পানি ভাত। তো এগুলো যারা পারবা 7-8, তারা এগুলো তাদের জন্য পানি ভাত, 6, 7, 8। আচ্ছা দেখো, তো এগুলো আমরা করব কয়েকদিন পর, কিন্তু এখন আমরা যাব রিভিশনে। তো যারা এখনো ভর্তি হও নাই, এখনো আসতে চাচ্ছ আমাদের এখানে অফলাইনে অনলাইন কোর্সে ভর্তি এনরোল হতে যাচ্ছ, অনলাইন তো এখনো অতদূর যায়নি, 5 অধ্যায় গেছি কেবল, নোট সব দিয়ে দিছি। অফলাইনে আমাদের এগুলো যেহেতু কভার করা শেষ, এখন আমরা রিভিশনে যাব 1 অধ্যায় থেকে, আবারও আমরা বেসিক থেকে পড়বো। তো তোমরা এখনো চাইলে দ্রুত ভর্তি হতে পারো আমাদের অফলাইন বেসে, বুঝতে পারছো? অফলাইন বেসে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা বা মেসেজ করবা। আচ্ছা আচ্ছা দেখো, তো আমরা এখন কি করব, তোমাদের কিছু ম্যাথ দেখাই দিই, বুঝছো? ম্যাথগুলো দেখাই নাও একটু কষ্ট করে। কেমিস্ট্রি আজকে কার কার খেলা আছে দাস? খুবই সহজ ম্যাথ এখানে, যেগুলো আসে আর কি সেগুলো দিই। তোমরা পড়বা হচ্ছে উদাহরণ 5 নাম্বার ম্যাথ। আগে দেখবা কোন সূত্র দিয়ে পড়বা, আমি বলে দিচ্ছি এখানে। দেখো 5 নাম্বার ম্যাথ কি বলছে এখানে, উদাহরণ 5 নাম্বারে, এগুলো সহজ ম্যাথ আর করাই দিয়ে কি করব, বুঝছো? উদাহরণ 5, একটি গ্যাসের তাপমাত্রা
17 ডিগ্রি সেন্টিগ্রেড হতে বাড়ানোর ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে, কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? তো যখন এইরকম প্রশ্ন পাবা চার্লসের সূত্র মতে, চার্লসের সূত্রটা কি ভাইয়া? চার্লসের সূত্র কিন্তু প্রতিবেদন আসে না, আমরা কিন্তু প্রতিবেদন করাইনি, বুঝছো? তো চার্লসের সূত্রটা হচ্ছে এটা, V1 T1 ইকুয়ালস টু V2 T2 দুইটার ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে জাস্ট কি করবা, তোমাদের পরবর্তী একটা টেম্পারেচার দেওয়া আছে কত ডিগ্রি সেন্টিগ্রেড, 17 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T1 দেওয়া আছে কত 17 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমাদের বাইর করতে হবে কি T2 ইকুয়ালস টু হট। তো এখানে কি করবা, এই যে T2 আছে না, T2টাকে রেখে দাও, এটা এগুলোকে আড়াআড়ি গুণ করো, V1 T2 গুণ করলে কি হবে, V1 T2 ইকুয়ালস টু এটা আড়াআড়ি গুণ করলে কি হবে, V2 T1। তো তোমার কার মান বার করতে হবে, T1 T2টাকে রেখে দাও, V1টাকে ওইদিকে পার করে দাও, তাহলে কি হবে V2 T1, V1টা এদিকে গুণ আছে, এদিকে আসে কি হবে ভাগ, তখন এখানে মানগুলো বসাই দিয়ে T1 এর মান T2 এর মান পাবা, শেষ। এইগুলো ম্যাথ, বুঝছো? 1 নাম্বার 5 নাম্বার উদাহরণ করবা, ম্যাথ তেমন একটা আসে না। তারপর করবো 8 নাম্বার ম্যাথ, ওই একই জাতীয়, এই যে একই ম্যাথ হচ্ছে 8 নাম্বার, এটাও দেখায় নাও। 8 নাম্বার না পারলে আমি আছি, আগে তো তোমাদের করাইতে দেবো, তোমরা পারো নাই আগে করো। 8 নাম্বার, বাবা এই জায়গায় লিখতেছিস নাকি? 8 নাম্বার দেখো। তারপর আর কি করবা তাহলে, ম্যাথ তো এই দুইটাই, আর এইদিকে একটা আছে উদাহরণ 9 নাম্বার, উদাহরণ 9, 8, 5, 8, 9, এই ম্যাথ করলে তোমাদের এই অধ্যায়ে শেষ। আর অতি সংক্ষিপ্ত পড়বা 1 থেকে 6, অতি সংক্ষিপ্ত পড়বা নতুন বই যাদের, অতি সংক্ষিপ্ত পড়বা 1 থেকে 6, 1 থেকে 6 পড়বা, শেষ, একবারে সাজেশন দিয়ে দিলাম। আর রচনামূলক পড়বা আদর্শ গ্যাস, আর সংক্ষিপ্ত পড়বা হচ্ছে, সংক্ষিপ্ত পড়বা 1 নাম্বার কেমিস্ট্রির জন্য। এই রে ভাই লিখিস না কে, সংক্ষিপ্ত পড়বা হচ্ছে 1 নাম্বারটা শুধু, হ্যাঁ সংক্ষিপ্ত পড়বা 1 নাম্বারটা। আর রচনামূলক পড়বা আদর্শ গ্যাস, রচনা, আর রচনা যেটা করাইলাম এটা পড়বা, শেষ, 3 অধ্যায় শেষ কেমিস্ট্রি। এখন নেক্সট অধ্যায় করবা কেমিস্ট্রি, যারা পেইড বেসে আসো এবং যারা অফলাইনে আসো, তোমাদের তো অফলাইনে চলতেছে ওই গতিতে, তো অনলাইনে যারা আছো তোমাদের 1, 2, 3 একদম ক্লিয়ার। তোমাদের ভিডিও কিন্তু যদি তোমরা খুঁজে না পাও আমাকে বলবো, আমি পেড গ্রুপে আমি ম্যাথ যেভাবে দিয়েছিলাম সিরিয়াল মেনটেন করে লিঙ্ক করে, হ্যাঁ তোমাদের সাজেশন অনুযায়ী আমি কি করব, বা ক্লাস অনুযায়ী পার্ট বাই পার্ট ক্লাসগুলো আমি তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো। 1 থেকে 3 অধ্যায় শেষ। এখন আমরা করব 4, 5, 6, 7 বাকি অধ্যায়গুলো করে ফেলবো কয়েকদিনের মধ্যে, আমরা কি করব পুরো বই শেষ করে ফেলবো। আর যারা ফিজিক্স আসো তোমাদের 1, 2 অলরেডি শেষ, 3 অধ্যায়ও গতি কিছু নাই, আমি তোমাদের পড়া দিয়েছিলাম, গতির 4টা সমীকরণ ওখানে দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একদম পানি ভাতের মতো, ওগুলো পড়বা, যদি না পড়ো আমি করাই দেবো। 3 অধ্যায় তোমাদেরও শেষ হবে, আর 14 অধ্যায় তো হইলো, হ্যাঁ 14 অধ্যায় সাজেশন আমি দিচ্ছি। তারপর আমরা কি বাকি যে অধ্যায়গুলো আছে মিডিয়াটাকে শেষ করে ফেলবো, হ্যাঁ এটা হলো ফিজিক্স কেমিস্ট্রি। আচ্ছা, তো আসো ফিজিক্স অধ্যায়ে, ফিজিক্স 14 অধ্যায় আসো। ভাই দেখেন পাকিস্তান আজকে মারতেছে, পাকিস্তান জিতুক নাকি, জিতুক, ইন্ডিয়া হারুক, আর শয়তান। দেখো 14 অধ্যায় বের করো। আচ্ছা 14 অধ্যায় তোমরাও পড়বা, দেখো ফিজিক্স, দেখো এগুলো মিশাই দিই, একই অধ্যায় তো, এখানে আর আলাদা কিছু নাই, বুঝছো? ফিজিক্স কেমিস্ট্রি একই। দেখো অতি সংক্ষিপ্ত পড়বা ফিজিক্সের, অতি সংক্ষিপ্ত পড়বা 1 থেকে 4, 1 থেকে 4 সংক্ষিপ্ত পড়বা, সংক্ষিপ্ত পড়বা হচ্ছে বয়েলস লয় সহজ 1 নাম্বার। আর রচনা পড়বা আদর্শ গ্যাস 1 নাম্বার, শেষ, বুঝছো? শেষ। আর এদিকে ম্যাথ দেখি আছে, হ্যাঁ কয়েকটা ম্যাথ আছে, ম্যাথ কয়েকটা দেয় দিই, ম্যাথ আসে না এখানে, তোমাদের ম্যাথ আসে না রে, ফিজিক্সে ভালো হয়েছে, ম্যাথ দেয় না। এই ছিল তোমাদের ফিজিক্সের সাজেশন। তাহলে আমাদের ফিজিক্স হইলো কত, 1, 2, 3 তো তেমন একটা কিছু নাই, হ্যাঁ 3 মনে করো, আর কত হলো 14। ফিজিক্স কিন্তু এই অধ্যায়গুলো শেষ। আর কেমিস্ট্রি হলো 1, 2, 3,
হ্যাঁ, বাকিগুলো হয়ে যাবে তাড়াতাড়ি, বুঝছো? এটা গেল ফিজিক্স, প্যারানোর কিছু নেই, ফিজিক্স 1। এটা হলো কেমিস্ট্রি, 1 2 3 শেষ। আর ম্যাথ হয়েছে 1 থেকে 5, ম্যাথ। যদি কারো কোনো প্রবলেম হয় বলবা, এগুলো আবারও আমরা রিভিশন করবো। একবার পড়াচ্ছি এমনটা না, আমি বারবার পড়াবো যতদিন না তোমাদের পরীক্ষা আছে, বুঝছো? একদম পানির মতো ক্লিয়ার করে দেবো। তো এই ছিল আজকের ক্লাসে।